লেটস থিঙ্ক ফিজিক্স এডুকেশনাল প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত। আজকের কন্টেন্ট ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 2 গ্যাসের আচরণের 12 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমরা যেটা প্রতিষ্ঠা করব সেটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, অর্থাৎ আইডিয়াল গ্যাস ইকুয়েশন, বা যেটাকে আমরা বলি কি পিভি ইকুয়াল টু এনআরটি। এই পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটাকে কি করব আজকের ক্লাসে আমরা প্রতিষ্ঠা করব। তারপর দেখব যে আদর্শ গ্যাস বাস্তব গ্যাস কি, তারপর দেখব এই আর যে রাশিটা আছে এই আর জিনিসটা কি, আর এর বিভিন্ন মানগুলো কি কি, আর এর একক কি, আর এর মাত্রা কি। তাহলে এই বিষয়টা নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। খাতা পেন নিয়ে বসে যাও আর লিখতে শুরু করো। আমরা আগে প্রতিষ্ঠা করব কি পিভি ইকুয়াল টু এনআরসি বা আদর্শ গ্যাস সমীকরণ। বোঝা গেছে? এবার প্রথমত তোমার এই আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি এটা আসছে কোথা থেকে, বা এটা কিভাবে আমরা প্রতিষ্ঠা করব, সেটা বুঝতে গেলে তোমাকে এই জায়গাটা একটু বুঝতে হবে। দেখো, এখনো পর্যন্ত আমরা কি কি সূত্র পেয়েছি? এক নাম্বার সূত্র পেয়েছি বয়েলের সূত্র, পেয়েছি তো? বয়েলের সূত্র অনুযায়ী কি দেখেছিলাম আমরা? কোন গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক, তাহলে বি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 টু পি, মানে কোন গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। দু নাম্বার কি পেয়েছিলাম? দু নাম্বার সূত্র পেয়েছিলাম চার্লসের সূত্র। চার্লসের সূত্র চার্লসের সূত্র অনুযায়ী কি ছিল? অবশ্যই পরম স্কেলে চার্লসের সূত্র, কেলভিন স্কেলে চার্লসের সূত্র। কি দেখেছিলাম? V is proportional to capital T, অর্থাৎ কোন গ্যাসের আয়তন ওই গ্যাসটির পরম উষ্ণতার সমানুপাতিক। মনে পড়ছে? আর কি দেখেছিলাম? আর আমরা আগের দিন দেখলাম অ্যাভোগাড্রো সূত্র। বিজ্ঞানী অ্যাভোগাড্রো একটা সূত্র দিয়েছেন যেটাকে আমরা বলছি অ্যাভোগাড্রো সূত্র। কি ছিল? কোন গ্যাসের আয়তন গ্যাসটির মোল সংখ্যার সমানুপাতিক, অর্থাৎ V proportional to N। তার মানে এখনো পর্যন্ত আমরা বয়েলের সূত্র জেনেছি, চার্লসের সূত্র জেনেছি, অ্যাভোগাড্রো সূত্র জেনেছি। এবার এই আদর্শ গ্যাস সমীকরণ কি? আদর্শ গ্যাস সমীকরণ মানে হচ্ছে এই বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র তিনটাকে কি করে দেবো? যোগ করে দেবো। অর্থাৎ বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো তিনটে সূত্রকে একসাথে লেখা। এই একসাথে লেখাটা কি আমরা বলবো? একসাথে লেখার পর যেটা আমরা ফাইনাল আউটপুট পাবো সেটা কি আমরা বলবো কি? আদর্শ গ্যাস সমীকরণ বা পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ পেতে গেলে আমাকে কি করতে হবে? বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র তিন থেকে একত্রে লিখতে হবে। বাস, বোঝা গেছে? এবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে এই আদর্শ গ্যাস সমীকরণে কোন কোন রাশির সাথে সম্পর্ক আছে, মানে কোন কোন রাশি এখানে রিলেটেড। ভালো করে দেখো, বয়েলের সূত্র অনুযায়ী এখানে ভি আছে, এখানে পি আছে, মানে গ্যাসের আয়তন আছে, গ্যাসের চাপ আছে। চার্লসের সূত্রে ভি তো আছেই, তার সাথে এক্সট্রা টার্ম পি আছে, পরম উষ্ণতা আছে। অ্যাভোগাড্রো সূত্রে ভি তো আছেই, তার সাথে কি আছে? এক্সট্রা টার্ম মোল আছে, অর্থাৎ মোল সংখ্যা আছে। তাহলে আমাদের এই বয়েলস, চার্লস এবং অ্যাভোগাড্রো এই তিনটে সূত্রকে যখন আমরা একসাথে লিখবো, আমাদের কোন কোন রাশিকে ধরে নিতে হবে? আমাদের কোন গ্যাসের আয়তনকে ধরতে হবে, গ্যাসটার চাপকে ধরতে হবে, গ্যাসটার পরম উষ্ণতা জানতে হবে, গ্যাসটার মোল সংখ্যা জানতে হবে। বোঝা গেছে? তাহলে চলো আমরা এই চারটি রাশিকে ধরে বয়েলের সূত্রে অ্যাপ্লাই করব, চার্লসের সূত্রে অ্যাপ্লাই করব, অ্যাভোগাড্রো সূত্রে অ্যাপ্লাই করব এবং ফাইনালি সব সূত্রগুলোকে একসাথে লিখে দেবো। তাহলেই আমাদের প্রতিষ্ঠা হয়ে যাবে আদর্শ গ্যাস সমীকরণ। ক্লিয়ার জায়গাটা? চলো তাহলে ওটা মুছে দিই। তাহলে আমাদের কোন কোন রাশিকে ধরতে হবে? এই চারটে, মনে থাকে জানো? তাহলে আমরা ধরে নিচ্ছি। ধরি পি চাপ, চাপ ধরতে হবে আমাকে কত? পি চাপ, ক্যাপিটাল টি পরম উষ্ণতায়, এন মোল কোন গ্যাসের আয়তন কত? ভি। এটা আমরা ধরে নিলাম। দেখো, আমরা যেই চারটি রাশির কথা বললাম সেই চারটি রাশিতেই কিন্তু আমরা কি করলাম? ধরে নিচ্ছি। কি ধরি? পি চাপ, পি পরম উষ্ণতায়, এন মোল কোন একটা গ্যাস আছে যেই গ্যাসটার আয়তন কত? ভি। এবার কি করব? আমরা ইন্ডিভিজুয়াল বয়েলস ল, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্রকে কি করব? অ্যাপ্লাই করব। দেখো, তাহলে এক নাম্বার প্রথমে আমরা কি করব? বয়েলের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী বয়েলের
সূত্রানুযায়ী আমরা কি লিখতে পারি বলো? বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? বয়েল কি বলে গেছিলেন? বয়েল বলে গেছিলেন নির্দিষ্ট উষ্ণতায়, বয়েল কি বলে গেছিলেন? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ওই গ্যাসটির চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ওই গ্যাসটির চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, মানে কোন গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে, তাহলে V প্রপোর্শনাল টু 1/T। তাই তো, এটাই তো পেয়েছিলাম আমরা বয়েলের সূত্রের গাণিতিক রূপ। মানে বয়েলের সূত্রটাকে যখন আমরা ম্যাথমেটিক্যাল ভাবে লিখছিলাম, কি লিখছিলাম? V প্রপোর্শনাল টু 1/P, মানে V উপরে আছে P নিচে আছে, মানে এদের মধ্যে সম্পর্ক কি? ব্যস্ত সম্পর্ক। ক্লিয়ার? কখন? সবসময় না। কখন অ্যাপ্লিকেবল এটা? কখন অ্যাপ্লিকেবল? আমরা পাশে লিখে রাখবো, যখন গ্যাসের ভর স্থির থাকে এবং উষ্ণতা স্থির থাকে। তাহলে যখন, দেখো আমি লিখছি P এবং N স্থির, P এবং N স্থির। এবার তোমার মনে প্রশ্ন হলো, কি প্রশ্ন আসছে? ঠিক আছে, গ্যাসের উষ্ণতা স্থির তো বুঝলাম, তাহলে T স্থির, কিন্তু গ্যাসের ভর কোথায় গেল? ভর স্থির কোথায় লিখলাম? দেখো আমি লিখেছি N স্থির। N মানে কি? N মানে হচ্ছে মোল সংখ্যা। মোল সমান আমরা কি জানি? মোল সমান হচ্ছে W/M। আমি ডাব্লিউটাকে, ডাব্লিউ মানে কি আগের দিন মনে করছে? দেখো আগের দিন আমরা বলেছিলাম প্রদত্ত ভরকে আমরা ডাব্লিউ দিয়ে লিখি, আণবিক ভরকে আমরা এম দিয়ে লিখি। এবার কোনো একটা গ্যাসের ক্ষেত্রে আণবিক ভর তো নির্দিষ্ট, যেমন কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে আণবিক ভর 44, অক্সিজেনের গ্যাসের ক্ষেত্রে আণবিক ভর হচ্ছে 32। তাহলে কোনো একটা গ্যাসের আণবিক ভর নির্দিষ্ট, তাহলে মোল যদি নির্দিষ্ট হয় তাহলে গ্যাসের প্রদত্ত ভর মানে কি? গ্যাসটার ভর, তাহলে গ্যাসটার ভরও কি হবে? নির্দিষ্ট হবে। তাহলে যখন T স্থির এবং N স্থির, তাহলে আমরা এই N স্থির মানে N মানে কি? মোল সংখ্যা স্থির, তাহলে মোল সংখ্যা মানেই হচ্ছে গ্যাসটার ভরও কি হয়ে গেছে? স্থির হয়ে গেছে। তাহলে বয়েলের সূত্র কখন অ্যাপ্লিকেবল? যখন গ্যাসটির উষ্ণতা স্থির থাকে এবং ভর স্থির থাকে। এবার এখানে কোথাও আমি ভর লিখিনি, আমি মোল ধরে নিয়েছি, তাহলে ভর স্থির থাকা মানে তার মোল সংখ্যাটাও স্থির থাকবে, কারণ আমি ভর স্থির না লিখে লিখে দিলাম কি? N স্থির। N মানে কি? মোল সংখ্যা স্থির। তাহলে কোথাও ভর স্থির না লিখে তুমি N স্থিরও লিখতে পারো। কেন লিখতে পারো? কারণ মোল সমান প্রদত্ত ভর বাই আণবিক ভর। কোন একটা গ্যাসের আণবিক ভরের মান নির্দিষ্ট, একটা নির্দিষ্ট গ্যাসের জন্য আণবিক ভরের মান নির্দিষ্ট, তাহলে তার যদি মোলটা নির্দিষ্ট হয়, মানে মোল যদি কনস্ট্যান্ট হয়, তাহলে তার ডাব্লিউ মানে হচ্ছে প্রদত্ত ভরও কি হবে? কনস্ট্যান্ট হবে। তাহলে ভর কনস্ট্যান্ট মানেই মোল কনস্ট্যান্ট। তাহলে আমি এখানে N স্থির লিখেছি, মানেই হচ্ছে ভর স্থির হয়ে গেছে। বোঝা গেছে? চলো, তাহলে আমরা এটা কি অ্যাপ্লাই করলাম? বয়েলের সূত্র। তাহলে V প্রপোর্শনাল টু 1/P কখন? যখন উষ্ণতা এবং ভর স্থির থাকে। তাহলে এখানে উষ্ণতা স্থির, এখানে মোল স্থির, মানে ভর স্থির হয়ে গেছে। তারপর নেক্সট আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? চার্লসের সূত্র। চার্লসের সূত্রানুযায়ী। চার্লসের সূত্র কি পেয়েছিলাম? কেলভিন স্কেলে চার্লসের সূত্র কি রেখেছিলাম? কেলভিন স্কেলে চার্লসের সূত্র, নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন গ্যাসটির পরম উষ্ণতার সমানুপাতিক। মনে পড়ছে? কেলভিন স্কেলে চার্লসের সূত্র কি পেয়েছিলাম? নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন গ্যাসটির পরম উষ্ণতার সমানুপাতিক। কারণ কি লিখেছিলাম? V is proportional to capital D। মনে পড়ছে? কোন গ্যাসের আয়তন T মানে পরম উষ্ণতা, এই যে T পরম উষ্ণতা ধরে নিয়েছি, গ্যাসের আয়তন V ধরে নিয়েছি, তাহলে V proportional to T। তখন আবার সেই এক কথা, যখন চাপ স্থির, তাহলে চাপ মানে P এবং গ্যাসের ভর, আর ভর স্থির থাকা মানে তার মোল সংখ্যা N স্থির থাকবে। তাহলে যখন P এবং N স্থির থাকে, যখন P এবং N স্থির থাকে। বোঝা গেছে? চলো, তাহলে বয়েল ল হয়ে গেল, চার্লস ল হয়ে গেল। এবার আমরা অ্যাভোগাড্রো সূত্র অ্যাপ্লাই করবো। অ্যাভোগাড্রো সূত্রটা দেখবো, যে অ্যাভোগাড্রো সূত্রানুযায়ী। অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী কি লিখতে পারি? স্থির চাপে বা নির্দিষ্ট চাপে নির্দিষ্ট উষ্ণতায় কোন গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক। আমরা আগের দিনই দেখেছি, কি দেখেছি? নির্দিষ্ট চাপে নির্দিষ্ট উষ্ণতায় কোন গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক। তার মানে V প্রপোর্শনাল টু N। V মানে হচ্ছে আয়তন, N মানে হচ্ছে মোল। তাহলে কোন গ্যাসের আয়তন তার মোল সংখ্যার কি? সমানুপাতিক। কখন এটা? যখন উষ্ণতা এবং চাপ স্থির থাকে। তার মানে যখন P এবং P স্থির, যখন P এবং P স্থির। তাহলে দেখো আমরা তিনটে আলাদা আলাদা ইকুয়েশন পেয়েছি। কি কি পেয়েছি?
বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র। নাম দিয়ে দিই, ধরো এটাকে আমরা নাম দিয়ে দিলাম 1 নাম্বার ইকুয়েশন, এটাকে আমরা নাম দিলাম 2 নাম্বার ইকুয়েশন, এটাকে আমরা নাম দিলাম 3 নাম্বার ইকুয়েশন। তাহলে 1 2 3 আমরা তিনটে ইকুয়েশন পেয়ে গেছি। এবার কি করব, আমরা ভেদের নিয়ম অ্যাপ্লাই করব। অর্থাৎ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, ভালো করে এই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার যে সমীকরণগুলো পেয়েছি, প্রত্যেকটা সমীকরণের দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে, ভি আছে, রাইট হ্যান্ড সাইডে আলাদা রাশি আছে। তাহলে আমরা কি করব, এখানে ভেদের নিয়ম অ্যাপ্লাই করব। নিয়মটা কেমন দেখো, আমরা লিখছি, যখন আমরা এই তিনটাকে একসাথে লিখতে চাইবো, এই সমীকরণের জন্য টি এন স্থির, এই সমীকরণের জন্য পি এবং এন স্থির, এই সমীকরণের জন্য টি এবং পি স্থির। তাহলে যখন আমরা তিনটাকে একসাথে লিখবো, তখন কি কোনোটা স্থির থাকবে? আর থাকবে না। এর জন্য টি এবং এন স্থির, এই ইকুয়েশনের জন্য এটা এবং এটা স্থির, এই ইকুয়েশনের জন্য এটা এবং এটা স্থির। কিন্তু যখন আমি তিনটাকে একসাথে লিখবো, তখন এখানকার কোন রাশি কি আর স্থির থাকবে? স্থির থাকবে না। তার মানে আমরা কি লিখবো, যখন পি পি এবং এন পরিবর্তিত হয়, যখন পি এবং এন পরিবর্তিত হয়, মানে সবাই যখন পরিবর্তিত হয়, তখন 1 2 ও 3 নাম্বার সমীকরণ থেকে পাই। কি পাচ্ছি? বোঝা যাচ্ছে কি বললাম কথাটা? যখন পি এবং এন উভয় মানে সবাই পরিবর্তিত হচ্ছে, তখন আমরা এই 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার সমীকরণ থেকে কি করব, একটা ভেদের নিয়ম অ্যাপ্লাই করব। নিয়মটা কেমন? নিয়মটা হচ্ছে যেই সাইডটা একই আছে, মানে একই রাশি আছে যেই সাইডে, সেটাকে আমরা লিখে দেবো। তাহলে কোন সাইডে একই রাশি আছে? দেখো এই তিনটে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে কি আছে, ভি আছে, ভি আছে, ভি আছে। তার মানে আমরা ভিটাকে কি করবো, লিখে দেবো। তার মানে কি লিখতে পারি, ভি। ঠিক তারপরে কি আছে দেখো, প্রপোর্শনাল টু সাইন আছে, তাহলে প্রপোর্শনাল টু সাইন লিখে দিলাম, প্রপোর্শনাল টু। রাইট হ্যান্ড সাইড গুলো ডিফারেন্ট আছে, এটা 1/p, এটা t, এটা n। আমরা কি করব, রাইট হ্যান্ড সাইড অর্থাৎ যেই সাইডটা ডিফারেন্ট থাকবে সেটাকে কি করব, গুণ করে দেবো। তাহলে গুণ করে দিলে দেখো কি পাচ্ছি, 1/p ইনটু p ইনটু n পাচ্ছি। দেখো v প্রপোর্শনাল টু 1/p ইনটু p ইনটু n লিখতে পারি। চলো তারপর এবার v এই প্রপোর্শনাল টু চিহ্ন তুলে আমরা সমান লিখবো। তাহলে যখনই আমরা প্রপোর্শনাল টু চিহ্ন তুলে সমান লিখি, তখনই আমাদের কি করতে হয়, তখনই আমাদের একটা বলো ধ্রুবক পদ দিয়ে গুণ করতে হয়। একদমই তাই, একটা ধ্রুবক পদ দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে আমরা যে ধ্রুবক পদ দিয়ে গুণ করব, সেই ধ্রুবক পদটাকে আমরা লিখবো কিভাবে, আর দিয়ে। কি দিয়ে? আর দিয়ে। তাহলে এখানে ধ্রুবক পদটা কে নয়, এখানে ধ্রুবক পদটাকে আমরা বলবো আর। আর ইনটু দেখো এক্স এটাকে গুণ করো, তাহলে আমরা লিখতে পারি এন পি ডিভাইডেড বাই পি। এই যে এন এর সাথে পি কে গুণ করলাম, এন পি, আর পি নিচে চলে এলো, পি এন পি বাই পি। ক্লিয়ার? এবার আমরা এই সাইডে চলে যাই, এই সাইডে লিখছি এবার। চলো তাহলে আমরা কি পেলাম, ভি ইকুয়াল টু আর ইনটু এন পি বাই পি। তাহলে এটাকে আমরা আরেকটু সাজিয়ে লিখতে পারি, ভি ইকুয়াল টু এন আর পি ডিভাইডেড বাই পি। v equal to n r t divided by p। এই যে v equal to n হলো, এই যে n টাকে আগে লিখলাম, r টাকে পরে লিখলাম, এটা কিন্তু সাজিয়ে লিখলাম, r into n t হতো, ওটাকে সাজিয়ে লিখলাম n r t by p। এটা তোমরা আশা করি বুঝতে পারবে, এটা নিয়ে কোনো সমস্যার কিছু নেই। বোঝা গেছে? তাহলে v equal to কি পেলাম, n r t by p। দেখতে পাচ্ছ ইকুয়েশন কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে v এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে। তাহলে p এর সাথে v এর গুণ হবে কোনাকুনি, আর 1 এর সাথে এটার গুণ হবে। তাহলে ফাইনালি আমরা কি পাবো, p এর সাথে v এর গুণ হলে pv is equal to nrt। যখন 1 এর সাথে গুণ হবে তখন একই থাকবে nrt। তাহলে আমরা কি তৈরি করলাম, pv equal to nrt সমীকরণটাকে কি করলাম, প্রতিষ্ঠা করলাম।
আর এই সমীকরণটাকে আমরা কি বলছি? আদর্শ গ্যাস সমীকরণ, আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তাহলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি? পিভি ইকুয়াল টু এনআরটি। পিটা কি? চাপ, বিটা কি? আয়তন, এনটা কি? মোল সংখ্যা, টিটা কি? পরম উষ্ণতা, আর আরটা কি? এই যে আর দিয়ে গুণ করলাম, আরটা কি? আরটা একটা ধ্রুবক রাশি, আরটা একটা ধ্রুবক রাশি। এই আরটাকে বলা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। কি বলা হচ্ছে? সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক। এবার তোমার মনে প্রশ্ন আসছে যে এই আরটা কিন্তু ধ্রুবক বললেই হলো, তাহলে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলছে কেন? সার্বজনীন কথাটা দেখবে আমরা এর আগেও শুনেছি, সার্বজনীন দুর্গোৎসব আছে, সবার জন্য দুর্গাপুজো। তাহলে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এখানে ধ্রুবক বললেই চলে যেত। তাহলে আমরা আর কি সার্বজনীন গ্যাস ধ্রুবক কেন বলছি? তার কারণটা হচ্ছে এই যে আর, অর্থাৎ এই যে আর ধ্রুবকটা, এই ধ্রুবকটা গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না। খুব ভালো করে শুনবে, গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না। ব্যাপারটা কেমন? গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করা মানে হচ্ছে, ধরো অক্সিজেনের জন্য কোনো একটা মান হবে, কার্বন ডাই অক্সাইডের জন্য অন্য মান হবে, নাইট্রোজেনের জন্য অন্য মান হবে। যদি দেখি এরকম হচ্ছে, তাহলে তখন বলবো ওই ধ্রুবকটা গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে। কিন্তু যখন দেখবো যে কার্বন ডাই অক্সাইডের জন্য আর এর মান যা, নাইট্রোজেনের জন্যও তাই, অক্সিজেনের জন্যও তাই, অর্থাৎ ডিফারেন্ট গ্যাসের জন্য এই আর এর মানটা কি হচ্ছে? নির্দিষ্ট হচ্ছে। যদি হয় এরকম, তখন আমরা বলবো যে আরটা কি গ্যাস নিয়েছি তার উপর নির্ভর করছে না, এর মান সবসময় ধ্রুবক। তার জন্যই আমরা কি বলি? আর কি সার্বজনীন গ্যাস ধ্রুবক। অর্থাৎ আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক কেন বলে সেটাও লিখে নাও দরকার হলে, যে আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক কেন বলা হচ্ছে? কারণ আর এর মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না, প্রকৃতির উপর নির্ভর করে না। আর এর মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না, তার জন্যই আরকে কি বলা হচ্ছে? সার্বজনীন গ্যাস ধ্রুবক। ক্লিয়ার? ব্যাপারটা হচ্ছে আর এর মান নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, তুমি যে কোনো গ্যাস নাও না কেন, সব গ্যাসের ক্ষেত্রেই আর এর মানটা একই আসবে, নির্দিষ্ট আসবে, কনস্ট্যান্ট আসবে। অর্থাৎ এটা কোন গ্যাস নিচ্ছি তার উপর নির্ভর করছে না। তার জন্য আর কি বলা হচ্ছে? সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর এর মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না, তাই আরকে কি বলে? সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে। চলো, বোঝা গেছে? এই কি করলাম আমরা? আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করলাম এবং দেখলাম যে এখানে যে আর যে মানটা, আর যে রাশিটা, আর কে বলা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর কেন একে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে? তার কারণ হচ্ছে আর এর মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না, ডিফারেন্ট গ্যাসের জন্য আর এর মানটা কিন্তু সেম। তার জন্য আমরা আর কে কি বলছি? সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে বোঝা গেছে? লিখে ফেলা হলো। চলো, তাহলে আমরা কি করলাম? আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি কে কি করলাম? প্রতিষ্ঠা করলাম। এবার পিভি ইকুয়াল টু এনআরটি মানে কি? পিভি ইকুয়াল টু এনআরটি মানে আদর্শ গ্যাস সমীকরণ। এখান থেকেই আমাদের দুটো কোয়েশ্চেন আসে, যে বাস্তব গ্যাস কাকে বলে আর একটা হচ্ছে আদর্শ গ্যাস কাকে বলে। আদর্শ গ্যাস কাকে বলে? দেখো সংজ্ঞা লেখা আছে, যে সমস্ত গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে তাদেরকে কি বলবো? আদর্শ গ্যাস সমীকরণ। একদমই তাই, সমীকরণটার নাম কি? আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে যারা আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলছে, অর্থাৎ পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলছে, তাদেরকে আমরা কি বলবো? আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস। আর যে সমস্ত গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে না, অর্থাৎ এই যে সমীকরণ আদর্শ গ্যাস সমীকরণ, এটা যারা মেনে চলে না তাদেরকে আমরা কি বলবো? বাস্তব গ্যাস। তাহলে আদর্শ গ্যাস কাকে বলে? যে সমস্ত গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে। আর বাস্তব গ্যাস তাদের বলবো যে সমস্ত গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে না। বোঝা গেছে? এবার এই বাস্তব গ্যাসের এক্সাম্পল কি? বাস্তব গ্যাসের এক্সাম্পল হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, মিথেন, O3। অর্থাৎ প্রকৃতিতে তুমি যত গ্যাসের নাম জানো সমস্ত গ্যাসই হচ্ছে বাস্তব গ্যাস। কি বললাম? প্রকৃতিতে যত গ্যাসের নাম তুমি জানো সমস্ত গ্যাসই হচ্ছে কি গ্যাস? বাস্তব গ্যাস। সমস্ত গ্যাসই হচ্ছে কি গ্যাস? বাস্তব গ্যাস। এবার তোমার মনে প্রশ্ন, এই তাহলে আদর্শ গ্যাস কোনটা? প্রকৃতিতে আদর্শ গ্যাস নেই, কোনো গ্যাসই আদর্শ গ্যাস নয়।
সমস্ত গ্যাস কি গ্যাস? বাস্তব গ্যাস। তাহলে আমরা যে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ এত বুঝে এত পড়ে প্রতিষ্ঠা করলাম, তাহলে আমাদের লাভ কি হলো? কোনো গ্যাসই তো এটা মেনে চলছে না। কেন এরকমটা হচ্ছে? আমরা অনেক কষ্ট করে চার্লসের সূত্র বুঝলাম, বয়েলের সূত্র বুঝলাম, অ্যাভোগাড্রোর সূত্র বুঝলাম, দিয়ে দেখছি এই সমীকরণটা কোনো গ্যাস মানছে না। কেন এরকমটা হচ্ছে? তার পিছনের কারণটা হচ্ছে যে বিজ্ঞানী চার্লস বয়েল এবং অ্যাভোগাড্রো যখন সূত্রগুলোকে প্রতিষ্ঠা করেছিলেন, তারা কিছু একটা অ্যাজাম্পশন করেছিলেন যে গ্যাসের আয়তন বলতে এটা, গ্যাসের চাপ বলতে এটা, এরকম তারা ধরে নিয়েছিলেন। তাদের ধরার মধ্যেই ভুল ছিল। অর্থাৎ তারা যে অ্যাজাম্পশন গুলো করেছিলেন, সেই অ্যাজাম্পশন গুলোর মধ্যে ছোট ছোট কিছু ভুল ছিল, যার জন্য যে সমীকরণটা আমরা পেয়েছি সেই সমীকরণটা একদম ঠিকঠাক সমীকরণ নয়, এর মধ্যে কিছু ভুল আছে। কি বললাম? এই সমীকরণের মধ্যে কিছু ভুল আছে, তার জন্যই বাস্তবে থাকা গ্যাসগুলো এই সমীকরণটাকে মানছে না। বাস্তবে থাকা গ্যাসগুলো এই সমীকরণটাকে মানছে না। তার মানে আমরা কি বুঝলাম? আমরা এতক্ষণ যা পড়লাম সমস্ত কিছু ভুল পড়লাম। আমাদের জানতে হবে ঠিকটা কি, আর এই ঠিকটাই জানবো আমরা পরের ক্লাসে, যে আমরা কি ভুল করলাম, আমাদের ভুলটা কোথায় ছিল। ক্লিয়ার? তাহলে চলো, আজকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে আদর্শ গ্যাস কাকে বলছে? যে সমস্ত গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে। বাস্তব গ্যাস কাকে বলছে? যারা মেনে চলে না। পৃথিবীতে থাকা সমস্ত গ্যাসই কি গ্যাস? বাস্তব গ্যাস। তাহলে কেন এমনটা হলো? কারণ আমাদের জানা চার্লস ল, বয়েলস ল, অ্যাভোগাড্রোর যে ল আছে, অর্থাৎ চার্লস বয়েল অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা যে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ পেয়েছি, এই সমীকরণের মধ্যে কিছু ভুল আছে। কি ভুল আছে সেটা আমরা পরের দিন জানবো। এই ভুল আছে বলেই কোনো বাস্তব গ্যাস এটা মানতে পারছে। তাহলে পৃথিবীতে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই। খুব ভালো করে, পৃথিবীতে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই। কোনো গ্যাসই নেই যে গ্যাসটা আদর্শ গ্যাস। সমস্ত গ্যাস কি গ্যাস? বাস্তব গ্যাস। ক্লিয়ার? এবার একটা কোয়েশ্চেন তোমাদের দেয় যে এই বাস্তব গ্যাসগুলো একটা নির্দিষ্ট কন্ডিশনে গেলে আদর্শ গ্যাসের মতো কিছুটা আচরণ করে, অর্থাৎ কিছুটা পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটাকে মানার চেষ্টা করে। কখন? সেই কন্ডিশনটা কি? সেই কন্ডিশনটা হচ্ছে খুব নিম্ন চাপ এবং অতি উচ্চ উষ্ণতা। অর্থাৎ কোনো একটা বাস্তব গ্যাসকে নিলাম, কোনো একটা পাত্রে রাখলাম, সেই পাত্রটা মানে গ্যাসটাকে আমরা যেখানে রাখলাম সেখানকার উষ্ণতা প্রচুর বাড়িয়ে দিলাম আর চাপটাকে প্রচুর কমিয়ে দিলাম। মানে খুব নিম্ন চাপ এবং অতি উচ্চ উষ্ণতায় এই বাস্তব গ্যাসগুলো কিছুটা হলেও পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটা মেনে চলে, অর্থাৎ কিছুটা হলেও আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে এটাও তোমাকে একটু জানতে হবে, কারণ এই কোয়েশ্চেনটাও কিন্তু অনেক সময় আসে যে কখন বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ। তাহলে খুব নিম্ন চাপ এবং অতি উচ্চ উষ্ণতায়। তাহলে লিখে নাও, কি কি লিখবে? আদর্শ গ্যাস কাকে বলছে, বাস্তব গ্যাস কাকে বলছে, আর কখন বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আর তোমার কনসেপ্টটা ঠিক রাখতে হবে যে বাস্তব গ্যাসের কোনো অস্তিত্ব নেই। ভুল বলে দিলাম। আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই। বাস্তব গ্যাস মানে পৃথিবীতে থাকা সমস্ত গ্যাসই বাস্তব গ্যাস। তাহলে কেন আদর্শ গ্যাসের অস্তিত্ব নেই? কারণ এই সমীকরণের মধ্যে কিছু ভুল আছে, অর্থাৎ চার্লস বয়েল বা অ্যাভোগাড্রোর সূত্রের মধ্যে কিছু ভুল আছে। সেই ভুলটা আমাদের পরের ক্লাসে জানতে হবে। বোঝা গেছে? চলো একটু লিখে নাও। চলো, এই যে আমরা পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণে একটা রাশি পেলাম আর, এই আর কে নিয়ে এবার আমরা একটু পড়াশোনা করব। অর্থাৎ আর এর একক কি হবে, আর এর মাত্রা কি হবে, এবং ফাইনালি আর এর মানগুলো কি কি। আর এর মান তো কনস্ট্যান্ট, তাহলে আর এর মানগুলো কি কি, এই তিনটে বিষয় আমরা এবার বোঝার চেষ্টা করবো। অর্থাৎ এবার আমরা একটু ডিটেলসে দেখবো আর কে, যে আর এর একক কি, আর এর মাত্রা কি, এবং আর এর মানগুলি কি কি। বোঝা গেছে? চলো, এবার ব্যাপারটা হচ্ছে আমরা এই যে একক মাত্রা এগুলো কি মুখস্থ রাখি? মোটেও না, এগুলোকে কিন্তু আমরা মুখস্থ কখনোই করি না। আমরা কি করি? ব্যাপারটাকে বুঝি। কোনো একটা ইকুয়েশন যদি আমরা জানি, সেই সমীকরণ থেকে আমরা তার একক বার করতে পারি, আমরা মাত্রা বার করতে পারি, সমস্ত কিছু বার করতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা সমীকরণ থেকে এটাকে বার করার চেষ্টা করব, মনে আমরা কোনোভাবেই রাখবো। ক্লিয়ার? চলো কিভাবে করবো? তাহলে প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আর এর একক নির্ণয় করবো। তাহলে আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে কি, আমরা আর এর একক দেখতে চাইছি, যে আর এর একক গুলো কি। আর এর আমরা একক দেখব। আমরা কি দেখেছি? আমরা দেখেছি একটা সমীকরণ পেয়েছিলাম। কি সমীকরণ? আদর্শ গ্যাস সমীকরণ, যেটাকে আমরা বলেছিলাম পিভি ইজ ইকুয়াল টু এন আর পি। পিভি ইজ ইকুয়াল টু এন আর পি।
এবার এখান থেকে আমাকে কি করতে হবে, আর এর একক বার করতে হবে। তাহলে যার একক বার করবো তাকে আমরা লেফট হ্যান্ড সাইডে রাখবো। তাহলে যদি আমরা তাকে লেফট হ্যান্ড সাইডে রাখি, তাহলে পিভি ইকুয়াল টু যদি এনআরটি হয়, তাহলে উল্টো দিকে আমরা এরকমও বলতে পারি এনআরটি ইজ ইকুয়াল টু পিভি। অবশ্যই পারি। আমি কার একক বার করছি, আর এর একক, মানে আর কে শুধুমাত্র রাখবো, বাকিগুলোকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেবো। তাহলে কি পাচ্ছি, পিভি বাই এনটি। দেখো এনটি গুণ আছে, ও পাশে গিয়ে পাঠিয়ে দিলাম, ও পাশে গেলে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। বোঝা গেছে? এই জায়গা থেকে আমরা আর এর একটা একক পাই, যেটাকে আমরা বলি আর এর ব্যবহারিক একক। কি ব্যবহারিক একক? ব্যবহারিক এককটা কি? এই যে আর এর, আর সমান কি পেয়ে গেছি, পি ভি বাই এন টি। আর এর ব্যবহারিক একক, অর্থাৎ আর এর একটা ব্যবহারিক একক আছে, সেটা জানতে গেলে আমাদের যেটা করতে হবে, পি এর একক, বি এর একক, এন এর একক এবং পি এর একক বসাতে হবে। আর সমানই পি ভি বাই এন টি, তার মানে পি এর একক ইন্টু বি এর একক বাই এন এর একক ইন্টু পি এর একক সমানই হবে আর এর একক। একদমই তাই, কারণ আর সমানই তো এটা। তাহলে পি এর একক হবে, তাহলে পি মানে হচ্ছে চাপ, তাহলে চাপের একক কি, চাপের একক হচ্ছে অ্যাটমসফিয়ার, এটিএম। ভি মানে হচ্ছে আয়তন, আয়তনের একক কি, লিটার, আমরা জানি তো আয়তনের একক হচ্ছে লিটার, ডিভাইডেড বাই এন মানে হচ্ছে কি, মোল, মোলের একক কি, মোলের একক হচ্ছে মোল, এম ও এল ই। মোল দিয়েই লেখা হয়, আমরা বলি না 2 মোল 3 মোল 4 মোল, মানে এন মানে মোল, তাহলে মোলের একক হচ্ছে মোল। আর টি মানে হচ্ছে উষ্ণতা, কোন উষ্ণতা, কেলভিন স্কেলে উষ্ণতা, তার জন্য এর এককটা হচ্ছে কি, কেলভিন। তাহলে দেখো আমরা আর সমান পেলাম পিভি বাই এনটি, আমি পি এর একক বসালাম, ভি এর একক বসালাম, এন এর একক বসালাম, পি এর একক বসালাম। পি মানে চাপ, চাপের একক অ্যাটমসফিয়ার, বি মানে আয়তন, একক হচ্ছে লিটার, এন মানে হচ্ছে মোল, সেই জন্য মোল, পি মানে উষ্ণতা, তার জন্য কেলভিন। তাহলে প্রত্যেকের আমরা একক বসালাম। ক্লিয়ার? তাহলে এর একটা ব্যবহারিক একক আমরা পাচ্ছি, ভালো করে দেখাবে এদিকে। উপরে কি আছে, উপরে আছে অ্যাটমসফিয়ার ইনটু লিটার, অ্যাটমসফিয়ার ইনটু লিটার, তারপর মোল, মোলটা নিচে আছে। এবার দেখো এই যে মোল, মোলের পাওয়ারে কিছু নেই মানে কি আছে, 1 আছে। আবার কেলভিন, কেলভিনের পাওয়ারে কিছু নেই মানে 1 আছে। এবার যখন আমরা মোলটাকে উপরে নিয়ে যাই, মানে নিচে কোনো রাশিকে আমরা উপরে নিয়ে যাই, তখন কি হয়, পাওয়ারের আগে একটা মাইনাস বসে যায়। কি হয়, পাওয়ারের আগে একটা মাইনাস বসে যায়। যে মোলটাকে যখন আমরা উপরে নিয়ে যেতে চাইবো, উপরে তুলতে চাইবো, তখন তার পাওয়ারের আগে একটা মাইনাস বসে যাবে। তার মানে কি হয়ে যাবে, মোল টু দি পাওয়ার -1, বা যেটাকে আমরা বলি মোল ইনভার্স। আর কেলভিনের মাত্রাটাও পাওয়ার কত আছে, 1 আছে। কেলভিনটাকেও যদি আমরা উপরে নিয়ে যেতে চাই, তাহলে কি লিখবো, কেলভিন টু দি পাওয়ার -1 বা কেলভিন ইনভার্স। এই হয়ে গেল একটা ব্যবহারিক একক কার, আর এর। অর্থাৎ আর মানে কি, এই যে আর, আর মানে কি, সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবকের একটা একক হয়ে গেল কি, অ্যাটমসফিয়ার লিটার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। বা এটাকে এভাবেও লেখা হয়, প্রথমে লিটারটাকে লেখা হয়, তারপর অ্যাটমসফিয়ার কে লেখা হয়, তারপর মোল ইনভার্স কে লেখা হয়, তারপর কেলভিন ইনভার্স কে লেখা হয়। এই গেল একটা একক। তাহলে আর এর একটা ব্যবহারিক একক কি, লিটার, অ্যাটমসফিয়ার, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। এটাকে বলা হয় লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতি। কি বলা হয়, লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতি, লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতি। তাহলে লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে, লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে আর এর একক কি, লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। বোঝা গেছে? চলো একটা একক পেয়ে গেছি, এবার আমরা অন্য একক বার করবো, অন্য একক গুলো বার করবো। তাহলে একটা ব্যবহারিক একক পেয়ে গেলাম, এবার আমরা সিজিএস একক এবং এসআই একক বার করার চেষ্টা করব। সেটা করতে গেলে আমাদের এই যে সমীকরণটা পেয়েছি, এটাকে আর একটুখানি মডিফাই করতে হবে, তারপর পাবো। এখান থেকেই ডাইরেক্ট পাবো না, এটাকে কি করতে হবে, আর একটু মডিফাই করতে হবে। কিভাবে, দেখো কি পেলাম, আর ইজ ইকুয়াল টু পিভি বাই এনটি। আর মানে কি, সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর সমান তাকাবে, পি এর জায়গায় আমরা কি লিখতে পারি, চাপ, ইনটু বি মানে আমরা কি লিখতে পারি, আয়তন, বাই এন মানে আমরা কি লিখতে পারি, মোল, পি মানে আমরা কি লিখতে পারি, পরম উষ্ণতা। তাহলে আমি শুধু লিখে দিলাম পরম উষ্ণতা, তাই তো। তাহলে পি মানে হচ্ছে চাপ, আয়তন হচ্ছে মোল, সরি আয়তন হচ্ছে ভি হচ্ছে আয়তন, এন হচ্ছে মোল, টি হচ্ছে পরম উষ্ণতা। এগুলো আমরা পেলাম।
এটাকে একটু মডিফাই করবো। কিভাবে মডিফাই করব আমরা জানি এগুলো, একটু তাকাও ভালো করে। আর সমান পি এর জায়গায় পি মানে চাপ। চাপ কাকে বলে? একদম প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম চাপ কাকে বলে। চাপ মানে হচ্ছে কি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে। ক্লিয়ার? একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে। যখন আমরা চাপ করেছিলাম আমরা জায়গাটা দেখেছিলাম, আমি আর একবার বলছি না, যদি ডাউট থাকে একবার গিয়ে ভিডিওটা দেখে নাও। চাপ মানে হচ্ছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। তার মানে এই চাপ এর জায়গায় আমরা লিখতে পারি বল বাই ক্ষেত্রফল। লিখতে পারি এটা? পারি না? পারি না? অবশ্যই পারি। ইনটু আয়তন, যেমন আয়তন আছে আমরা আয়তন এখানে লিখি, ডিভাইডেড বাই মোল, যেমন মোল আছে লিখলাম, ইনটু যেমন পরম উষ্ণতা আছে সেরকম লিখে। এবার দেখো তাহলে আর সমান আমরা আর একটু মডিফাই করতে পারি ভালো করে। বল বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে আমরা কি এরকম ভাবে লিখতে পারি, তাকাবে, বল বাই ক্ষেত্রফল বার করতে গেলে কোন একটা যদি বলি বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? কোন একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? বাহু স্কয়ার, অর্থাৎ বাহু ইনটু বাহু। ঠিক তো? কোন একটা যদি এরকম বর্গক্ষেত্র হয়, এই বর্গক্ষেত্রটার এই ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের কি করতে হয়? এই বাহু সাথে এই বাহুকে কি করতে হয়? গুণ করতে হয়। এবার যেহেতু দুটো বাহুই সমান তার জন্য কি হয়? বাহু স্কয়ার, অর্থাৎ বাহু ইনটু বাহু। তাহলে আমরা লিখলাম কি বাহু গণিতক বাহু। ক্লিয়ার? এইবার হচ্ছে আয়তন সমান কি? আয়তন সমান কি? আয়তন মানে তুমি যদি একটা ঘনক কল্পনা করো, ঘনক মানে হচ্ছে এরকম টাইপের লুডোর ছক্কা যেটা, সেই ঘনক তুমি যদি একটা কল্পনা করো, সেই ঘনকে ভালো করে এই যে ঘনকটার আমি বলছি ভেতরে কতটা স্পেস আছে সেটা কি আমরা বলি আয়তন। এই ঘনকটার আয়তন বার করতে গেলে কি করব? আয়তন সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে দৈর্ঘ্যের মান যা, প্রস্থের মান যা, উচ্চতার মান তাই, কারণ এটা ঘনক। ঘনক মানে হচ্ছে তার প্রত্যেকটা সাইড সমান হবে, প্রত্যেকটা বাহু সমান হবে, সমান দৈর্ঘ্যের হবে। তার মানে এই ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা যদি আমরা করি তাহলে কি পাবো? দৈর্ঘ্যের মান যা, প্রস্থের মান তা, উচ্চতার মান তা একই। তার জন্য আমরা লিখতে পারি বাহু ইন্টু বাহু ইন্টু বাহু। লিখতে পারি কোনো একটা ক্ষেত্রফল বার করার ফর্মুলা কি, একটু ভাবো ব্যাপারটাকে, ছেড়ে দাও একদম, আবার প্রথম থেকে একদম নিশ্চুপ হয়ে যাও, যদি বুঝতে অসুবিধা হয় আবার প্রথম থেকে ভাবো। কি বললাম? ক্ষেত্রফল। একবারে ম্যাথসে চলে যাও, ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কিন্তু যদি বর্গক্ষেত্র বলি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের দুটো বাহু সমান হয় তার জন্য বাহু ইন্টু বাহু। বেশ, লিখেছি বাহু ইন্টু বাহু। এবার চলে এসো আয়তনে। আয়তন কার আয়তন? আমি একটা ঘনক কল্পনা করছি, এই ঘনকটার আয়তন। ঘনক মানে কি? যার প্রত্যেকটা বাহুর মান সমান। আয়তন বার করার ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। যেহেতু এটা একটা ঘনক তার জন্য তার দৈর্ঘ্যের মান যা, প্রস্থের মান তা, উচ্চতার মান তা একই। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা না লিখে আমরা এটাও লিখতে পারি বাহু ইন্টু বাহু ইন্টু বাহু। বোঝা গেছে এবার? তাহলে আমরা কি লিখতে পারি? আয়তন সমান বাহু গণিতক বাহু গণিতক বাহু ডিভাইডেড বাই মোল, যেমন মোল আছে মোলকে লিখলাম, আর যেমন পরম উষ্ণতা আছে সেই পরম উষ্ণতাকে আমরা লিখে দিলাম। ক্লিয়ার? চলো এবার দেখো এখানে এই বাহু এই বাহু, এখানে এই বাহু এই বাহু কি হয়ে যাচ্ছে? ক্যান্সেল হয়ে যাচ্ছে, কাটকুট হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কি? পড়ে থাকছে আর ইজ ইকুয়াল টু বল গণিতক বাহু। আচ্ছা, বল গণিতক বাহু ডিভাইডেড বাই মোল ইন্টু পরম উষ্ণতা। লিখতে পারি এটা আমরা? একদম লিখতে পারি। এবার ভালো করে খেয়াল করো, আচ্ছা বাহু মানে কি? বাহু মানে কি? বাহু মানে একটা দূরত্বকে বোঝাচ্ছে বা একটা দৈর্ঘ্যকে বোঝাচ্ছে। বাহু মানে কি? বাহু মানে একটা দূরত্ব বা একটা দৈর্ঘ্য, তাই তো? বাহু মানে হচ্ছে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটার মধ্যেকার দূরত্ব, মধ্যেকার দূরত্ব। তাহলে এই দূরত্বটাকে আমরা সরণ বলতে পারি তো? ক্লাস 9-এ সরণ মানে কি? সরণ মানে হচ্ছে প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুকে যদি আমরা একটা সরল রেখা বরাবর যোগ করি তাহলে যে লাইন পাই তাকে আমরা বলি সরণ। ধরো আমি তোমাকে এরকম বললাম, এই একটা বিন্দু
আর এটা বি একটা বিন্দু, তাহলে এদের মধ্যে সরণ কত? তাহলে এই বিন্দুটা আর এই বিন্দুটাকে আমাকে একটা সরলরেখা বরাবর যোগ করতে হবে। এই যে লাইনটা আমরা পাবো এটাকে আমরা কি বলবো? সরণ বলবো। কি বলবো? সরণ বলবো। ভালো করে, প্রাথমিক এবং অন্তিম বিন্দুকে স্ট্রেট লাইন বরাবর যোগ করলে যে দূরত্ব হয় তাকে আমরা বলি সরণ। এবার কোথাও না কোথাও এই যে বাহু, বাহু মানে এই একটা বিন্দু এই একটা বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যেকার দূরত্ব, কোথাও না কোথাও এটাও সেই সরণের মতোই ব্যাপার। তার মানে আমরা বাহুটাকে রিপ্লেস করে সরণ লিখতে পারি। কি লিখতে পারি? সরণ লিখতে পারি। কারণ আমরা কি করলাম, এই যে বাহুটা আছে আমরা বুঝে গেলাম বাহু বাহু কেটে গেল, একটা বাহু পড়ে আছে। তাহলে এই বাহু মানেই হচ্ছে কি দুটো বিন্দুর মধ্যেকার দূরত্ব, বা যাকে আমরা সরণ বলতে পারি। সরণ বা দৈর্ঘ্য এরকমও তুমি ভাবতে পারো, কিন্তু দৈর্ঘ্য ভাবাটা ঠিক নেই, সরণই তোমাকে একটু ভাবতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? বল ইন্টু সরণ লিখতে পারি। এইবার ভাবো, বল ইন্টু সরণ মানে কি কিছু মনে পড়ছে? বল ইন্টু সরণ মানে কোনো একটা বস্তুর ওপর তুমি বল প্রয়োগ করলে, বল প্রয়োগ করে বস্তুটাকে সরিয়ে দিলে, মানে সরণ ঘটালে, তাহলে আমরা কি বলি? ধরো এখানে মার্কারটা আছে, মার্কারটা এই জায়গায় আছে, আমি কি করলাম এই মার্কারটাকে বল প্রয়োগ করে এখান থেকে এখানে সরিয়ে দিলাম। আমি যখন মার্কারটাকে এখান থেকে এখানে সরালাম, তার মানে আমি কিছু তো একটা কাজ করলাম, আমি কিছু তো একটা কাজ করলাম। ফিজিক্সের ভাষায় এটা কি বলা হচ্ছে? কি কার্য। তাহলে কার্য মানে হচ্ছে কোনো একটা বস্তুর ওপর বল প্রয়োগ করলে দিয়ে বস্তুটাকে আমি সরিয়ে দিলাম, তাহলে ফিজিক্সের ভাষায় বলবো আমি একটা কাজ করেছি, এটা কি আমরা বলবো কার্য। তার মানে বল ইন্টু সরণ এটা কাকে রিপ্রেজেন্ট করছে? ফিজিক্সের সেই রাশিটাকে যেটাকে আমরা কৃতকার্য বা কার্য বলি। কি বলি? কৃতকার্য বা কার্য বলি। তাহলে আর সমান আমরা কি লিখতে পারি? বল ইন্টু সরণ, তাহলে বল প্রয়োগ করে সরণ ঘটিয়ে দিয়েছি মানে আমরা কার্য করেছি। তার মানে কার্য ডিভাইডেড বাই মোল গণিত পরম উষ্ণতা, পরম উষ্ণতা। বোঝা গেছে? চলো, তাহলে আমরা ফাইনালি কিন্তু আর সমান কি একটা পেয়ে গেছি। আর রাশিটা কার্য, মোল এবং পরম উষ্ণতার সাথে রিলেটেড। এই জায়গাটা পেলাম, এটাকে একটুখানি মার্ক করে দাও। এই জায়গাতে কি আমরা আরো যে এককগুলো আছে সেগুলো পাবো। আর সমান কি? কার্য বাই মোল ইন্টু পরম উষ্ণতা। বোঝা গেছে? ছিল কি চাপ আয়তন বাই মোল ইন্টু পরম উষ্ণতা, এখান থেকে আমরা পেলাম কি কার্য বাই মোল ইন্টু পরম উষ্ণতা। কোনো সমস্যা? এবার এখান থেকে দেখো আমরা সিজিএস এবং এসআই একক গুলো পেয়েছি। কিভাবে? চলো ওটা মুছে দিই। দেখো, তাহলে ব্যবহারিক একক কিন্তু আমরা এটা পেয়ে গেছি। ব্যবহারিক একক কি? লিটার অ্যাটমোস্ফিয়ার মোল ইনভার কেলভিন ইনভার্স, এটা আমরা পেয়ে গেছি। এটাকে আমরা বলছি লিটার অ্যাটমোস্ফিয়ার পদ্ধতি। তাহলে আমরা এবার দেখবো সিজিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতিতে কি হয়ে যাবে? সিজিএস পদ্ধতিতে আর সমান আমরা কি পেয়েছি? আর সমান পেয়েছি কার্য বাই মোল ইন্টু পরম উষ্ণতা। তার মানে আর এর একক সমান কার্যের একক বাই মোলের একক ইন্টু পরম উষ্ণতার একক। তাহলে সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি? সিজিএস পদ্ধতিতে কার্যের একক হচ্ছে আর। ই আর, ই আর জি, আর বাই মোল, মোলের একক তো আমরা অলরেডি জানি মোল, এমওএলই, ইন্টু পরম উষ্ণতা। বলছি যেহেতু পরম উষ্ণতা তার মানে অবশ্যই কেলভিন স্কেলে মেপেছে উষ্ণতাটাকে, তার জন্য এর একক কি হবে? কেলভিন। তার মানে কি পেলাম? ভালো করে দেখো, আর তাকাবে মোল, মাথায় পাওয়ার কি আছে? 1 আছে, উপরে লিখলে কি হয়ে যাবে? মোল টু দি পাওয়ার, বা এরকম ভাবে মোল ইনভার্স, মোল ইনভার্স 1 আছে, এই যে পাওয়ার 1 আছে, এটাকে যখন উপরে লিখবো তার পাওয়ারের আগে একটা মাইনাস চলে আসবে, দেখো একটা শুধু মাইনাস চলে এসেছে। কেলভিন মাথায় পাওয়ার কত আছে? 1 আছে, উপরে নিয়ে গিয়ে লিখলে কি হবে? কেলভিন ইনভার্স। তাহলে এই হয়ে গেল কি সিজিএস পদ্ধতিতে আর এর একক। তাহলে সিজিএস পদ্ধতিতে আর এর একক কি? আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স। কি করে পেলাম? কার্যের একক বসালাম, কার্যের সিজিএস একক হচ্ছে আর, মোল মানে হচ্ছে মোল ইনভার্স, উষ্ণতা মানে হচ্ছে কেলভিন ইনভার্স। বোঝা গেছে? চলো নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে এসআই পদ্ধতি। তাহলে এসআই পদ্ধতিতে আর এর একক কি হয়ে যাবে? এসআই পদ্ধতিতে আর এর একক বার করতে গেলে আমাদের কি করতে হবে? একই ব্যাপার, কার্যের এসআই একক বসাবো, মোলের এসআই একক বসাবো, পরম উষ্ণতার এসআই একক বসাবো। তাহলে কার্যের এসআই একক কি? সিজিএস একক যেমন আর তেমনই এসআই একক হচ্ছে জুল, যেটাকে আমরা জে দিয়ে লিখি, বাই মোল,
মোলের একক একটাই হয়, যেটা হচ্ছে মোল। আর ইনটু, যেহেতু পরম উষ্ণতা তার জন্য একক সবসময় কেলভিনই হবে, উষ্ণতার কিন্তু ডিগ্রি সেলসিয়াস বসবে না। কেন? কারণ উষ্ণতাটাই পরম উষ্ণতা। সমান কত আসছে? জুল। মোলটা উপরে গেলে মোল ইনভার্স ইনটু কেলভিন উপরে গেলে কেলভিন ইনভার্স। এই গেল দেখো আর এর একক। কি কি? আর এর একক হচ্ছে, যদি সিজিএস পদ্ধতিতে বলি আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স, যদি এসআই পদ্ধতিতে বলি জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর যদি লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতি বলি বা যেটাকে আমরা একটা ব্যবহারিক একক বলি, যে ব্যবহারিক এককে আরো একটা একক হয় যেটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা পেলাম কোথা থেকে? এটা পেলাম ডাইরেক্ট এই ইকুয়েশনটা থেকে, মানলো একক গুলো বসিয়ে। আর বাকি দুটো একক পেলাম কোথা থেকে? এই ইকুয়েশনটাকে একটু সাজিয়ে গুজিয়ে লিখলে আমরা লিখতে পারি কার্য বাই মোল ইনটু উষ্ণতা। এখানে কার্যের একক, মোলের একক এবং পরম উষ্ণতার একক বসিয়ে বসিয়ে আমরা আলাদা আলাদা একক গুলো পেলাম। বোঝা গেছে? এই গেল একক, মনে রাখবে কিন্তু কি গেল? একক। সিজিএস একক হচ্ছে এটা, এসআই একক হচ্ছে এটা, এবং ব্যবহারিক একক বা লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে একক হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। বোঝা গেছে? চলো, তাহলে আর এর একক হয়ে গেল। এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আর এর মানগুলো কি কি। বুঝে দিই এটা আর এর মান। আর তো আর একটা কনস্ট্যান্ট রাশি, আর একটা ধ্রুবক রাশি, তাহলে আর একটা নির্দিষ্ট মান আছে। আর এর সেই নির্দিষ্ট মানটা কত আমাদের সেটাই জানতে হবে। তাহলে আর এর মান, তাহলে 1 নাম্বার হতে পারে ব্যবহারিক বা লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতি। লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতি মানে হচ্ছে যেখানে চাপটাকে মাপবো কোন এককে? অ্যাটমসফিয়ার এককে। আর আয়তনটাকে মাপবো কোন এককে? লিটার এককে। লিটার অ্যাটমসফিয়ার মানে কি? এখানে চাপটাকে অ্যাটমসফিয়ারে মাপা হয়েছে এবং আয়তনটাকে লিটার এককে মাপা হয়েছে, সেটাই লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতি। এই লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে আর এর যে মান, সেই আর এর মান হয়, আর এর মান হচ্ছে 0.082, 0.082। তারপর তার এককটা, লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে এককটা কি ছিল একটু মনে করো? লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। 2 নাম্বার, এটাই হচ্ছে কোন পদ্ধতিতে মান? 0.082। এই মানটা কোন পদ্ধতিতে? লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে। এবার যদি বলি এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে আর এর মান কত? এসআই পদ্ধতিতে আর এর মান টাকাকে দিকে, আর এর মান হয় 8.31, 8.31। তারপর কি? এসআই পদ্ধতির একক, এসআই পদ্ধতিতে এককটা ছিল জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, মানে 8.31 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর 3 নাম্বার হচ্ছে সিজিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতি, এই সিজিএস পদ্ধতিতে আর এর একক কত? সরি, আর এর মান কত? আর এর মান হয় তাহলে 8.31 ইনটু 10⁻⁷। আর সিজিএস পদ্ধতির একক, সিজিএস পদ্ধতির একক কি ছিল? না দেখে বলবে আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স। বোঝা গেছে? তাহলে এই গেল লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে আর এর মান, এটা গেল এসআই এর মান, আর এটা গেল সিজিএস এর মান। দেখো একটা জিনিস আমরা ছোটবেলায় জানতাম, বা ক্লাস 9-এ, ছোটবেলায় বলবো না তাহলে আমার ভুল বলা হবে, সেটা হচ্ছে ক্লাস 9-এ আমরা একটা জিনিস জেনেছিলাম। কি? দেখো এই দুটো এককের দিকে একটু ভালো করে তাকাও। এখানেও কেলভিন ইনভার্স আছে, এখানেও কেলভিন ইনভার্স আছে, এখানেও মোল ইনভার্স, এখানেও মোল ইনভার্স। একটু ভালো করে তাকাও, এখানে জুল আছে, এখানে আর্গ আছে, এখানে জুল আছে, এখানে আর্গ আছে। তাহলে জুলকে আর্গ করতে গেলে কি করতে হয়? 1 জুল সমান 10⁷ আর্গ। ক্লাস 9-এ আমরা দেখবো অনেকবার প্রমাণটা করেছি। 1 জুল সমান 10⁷ আর্গ। তাহলে ভালো করে দেখো, এখানে জুল আছে, এখানে আর্গ হয়ে গেছে। তাহলে জুলকে আর্গে কনভার্ট করার জন্য এখানে দেখো আমরা কি করেছি? একটা 10⁷ দিয়ে শুধু গুণ করে দিয়েছি। তার মানে এসআই এর মানটা মনে রাখলে সিজিএস এ এমনি মনে থাকবে। কিভাবে? এসআই যেহেতু জুল আছে আর সিজিএস এ যেহেতু আর্গ হয়, তার জন্য একটা 10⁷ গুণ হয়ে যাবে, অর্থাৎ 8.31টা 8.31ই হবে। শুধু জুলকে আর্গ করার জন্য 10⁷ কি হবে? গুণ হয়ে যাবে। বোঝা গেছে? চলো, তাহলে আমরা কি দেখলাম? আর এর বিভিন্ন একক দেখলাম, আর এর বিভিন্ন মানগুলো দেখলাম, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এবার পরে রয়েছে আর এর মাত্রা কি হয়। আর এর মাত্রা, মাত্রা মানে সেই ক্যাপিটাল এম, এল, টি,
এইসব দিয়ে লেখা মনে পড়ছে নিশ্চয়ই, ক্লাস 9-এ যেমন আমাদের মাত্রা নির্ণয় ছিল যে কিভাবে মাত্রাকে নির্ণয় করতে হয়। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আর এর মাত্রা নির্ণয়। আর এর মাত্রা, আচ্ছা আমরা যদি এই ইকুয়েশন পেয়ে গেছি, এই ইকুয়েশন থেকে আমরা একক বার করতে পারি, মাত্রা বার করতে পারি, যে কোনো কিছু বার করতে পারি। তাহলে তুমি এই ইকুয়েশনটাকে নাও বা এই ইকুয়েশনটাকে নাও, উপরেরটাকে বা নিচেরটাকে, তাহলেই তুমি বুঝতে পারবে। তাহলে এই যদি আমি উপরের ইকুয়েশনটাকে নিই, আর সমান কি আছে, আর সমান আমরা পেয়েছি কি বল গণিতক সরণ ডিভাইডেড বাই মোল ইনটু পরম উষ্ণতা। পরম উষ্ণতা, এটাই তো আমরা পেয়েছি। তাহলে আমরা কি করব, আর এর মাত্রা মানে আর এর মাত্রা বার করব। তার জন্য আমরা কি করবো, মাত্রা বার করার সময় থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। আর এর মাত্রা বার করার সময় আমরা কি করব, বলের মাত্রা বসাবো, বলের আমরা মাত্রা বসাবো ইনটু সরণের মাত্রা বসাবো, প্রত্যেকটার মাত্রা বসিয়ে দেবো, দিয়ে ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা ফাইনালি আর এর মাত্রা পেয়ে যাবো। মোলের মাত্রা বসাবো আর উষ্ণতা, পরম উষ্ণতার মাত্রা বসাবো। এই প্রত্যেকটার মাত্রা যদি আমরা বসিয়ে দিই তাহলেই আমরা পেয়ে যাবো কি আর এর মাত্রা কি। তাহলে দেখো ডাইমেনশন অফ আর এর মাত্রা সমান কি হয়ে যাবে, বলের মাত্রা কি। ক্লাস 9-এ আমরা বলের মাত্রা কিন্তু অনেক মুখস্থ করেছি। বল সমান হচ্ছে কি এফ সমান এম এ, ওখান থেকে আমরা মাত্রা বার করেছিলাম। কি মাত্রা ছিল, বলের মাত্রা হচ্ছে এম এল, ক্যাপিটাল এম এল টু দি পাওয়ার -2। নেক্সট সরণ, সরণের মাত্রা কি, সরণ মানে হচ্ছে কি একটা দূরত্ব, দূরত্ব মানে লেন্থ, তার জন্য তার মাত্রা হচ্ছে কি এল, ক্যাপিটাল এল। আর সেখানে এম মানে হচ্ছে ভরের মাত্রা, এল মানে হচ্ছে কি দূরত্বের বা সরণের মাত্রা, আর টি মানে হচ্ছে সময়ের মাত্রা। এই তিনটে রাশি এইগুলোকে রিপ্রেজেন্ট করে। এম মানে হচ্ছে ভর, ভরকে ইংরেজিতে বলে মাস, কিসে বলে ইংরেজিতে বলে মাস, তো এই জন্য ভরের মাত্রা হচ্ছে এম। দৈর্ঘ্য ইংরেজিতে বলা হচ্ছে কি লেন্থ, তার জন্য এর মাত্রা হচ্ছে এল। আর সময় ইংরেজিতে বলা হচ্ছে টাইম, তার জন্য এর মাত্রা হচ্ছে টি। ঠিক আছে, তাহলে বলের মাত্রা হচ্ছে এম এল টু দি পাওয়ার -2, আমরা জানি বলে বসিয়ে দিলাম। সরণ মানে হচ্ছে একটা দূরত্ব বা লেন্থ, শুরুতে কি আছে এল আছে, তার জন্য এর মাত্রা এল বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই মোল, মোলের মাত্রা মোল দিয়েই লেখা হয় MOLE ইনটু পরম উষ্ণতা, উষ্ণতা এটা উষ্ণতা বা তাপমাত্রা, উষ্ণতা বা তাপমাত্রার মাত্রা হচ্ছে থিটা। তাহলে আমি প্রত্যেকটা দেখো কি করলাম, শুধু মাত্রা বসিয়ে দিয়েছি। বলের মাত্রা বসালাম, সরণের মাত্রা বসালাম, মোলের মাত্রা বসালাম, পরম উষ্ণতার মাত্রা বসালাম। কেন বসালাম, কারণ আমরা দেখেছি তো আর সমান বল ইনটু সরণ বাই মোল ইনটু পরম উষ্ণতা। বোঝা গেছে, চলো তাহলে আমরা ফাইনালি দেখো আর সমান কি পাচ্ছি, একটু ক্যালকুলেশন করো। এই এল গুণ হয়ে যাবে, তাহলে এল এর সাথে এল গুণ হলে হবে কত এল স্কোয়ার, তাহলে এম এল স্কোয়ার টু দি পাওয়ার -2। এতদূর পর্যন্ত ঠিক আছে। মোল মাথায় কি আছে, পাওয়ারে 1 আছে, উপরে গেলে কি হয়ে যাবে মোল টু দি পাওয়ার -1। মোলের পাওয়ারে কত আছে 1 আছে, উপরে লিখলে কি হবে, আর মাত্রা লেখার সময় এক লাইনে লিখতে হয়, তাহলে টু দি পাওয়ার -1 ইনটু থিটার মাথায় পাওয়ারে কত আছে 1 আছে, থিটা উপরে গেলে কত হয়ে যাবে থিটা টু দি পাওয়ার -1। এই হয়ে গেল আর এর মাত্রা, এম এল স্কোয়ার টু দি পাওয়ার -2 মোল ইনভার্স থিটা ইনভার্স। একদম ছোট বড় একটা মাত্রা, কোনো চাপ নেই। বোঝা গেছে, এই গেল আজকে আমাদের ক্লাস। আজকে আমরা বহু কিছু দেখলাম। তা যদি তোমার অসুবিধা হয় তাহলে আর একবার সময় করে পরে আরেকবার ক্লাসটা দেখে নিও, পুরোটা হাফ হাফ করে দেখে নাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমরা আগে বহু কিছু দেখে নিয়েছি। P = NRT সমীকরণ প্রতিষ্ঠা, আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে, তারপর আর এর একক কি, আর এর মাত্রা কি, আর এর মানগুলো কি কি। তাহলে চলো দেখা হবে পরবর্তী ক্লাসে। সুস্থ থাকো, ভালো থাকো।